আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। কাতারে হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আব্দুর রহমান বিন জসিম আল থানি। তিনি বলেছেন, কাতারের রাজধানীতে ইসরায়েলি হামলার ঘটনায় সকলকে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নিতে হবে। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। হামলার পর আরব নেতাদের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এর প্রতিক্রিয়ায় আব্দুর রহমান বিন জসিম বলেন, পুরো অঞ্চলের পক্ষ থেকে এ ঘটনার জবাব দেওয়া হবে। এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং আঞ্চলিক মিত্রদের সাথে বৈঠক হচ্ছে। সিএনএনকে তিনি বলেন, পুরো উপসাগরীয় অঞ্চল এখন ঝুঁকিতে রয়েছে। আমরা আশা করছি এমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে যা ইসরায়েলকে এ ধরনের কার্যক্রম থেকে নিবৃত্ত করবে। বিন জসিম আরও বলেন, কিছু আঞ্চলিক বৈঠক কাতারে অনুষ্ঠিত হবে। মিত্রদেশগুলো তাদের আইনজীবীদের একসাথে কাজ করার সুযোগ দেবে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ইসরায়েলের উপর চাপ বাড়ছে। শুধু কাতারের দিক থেকেই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায় থেকেও চাপ দেওয়া হচ্ছে। এই ঘটনায় গাজা থেকে পণবন্দীদের উদ্ধারের সম্ভাবনা শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি স্থাপনের সম্ভাবনাকে শেষ করে দিয়েছেন। পুরো অঞ্চল জুড়ে বিশৃঙ্খলা করছেন বলেও তিনি উল্লেখ করেন। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের উপর বিমান হামলা চালায় ইসরায়েল। বৈঠককারীরা ডোনাল্ড ট্রাম্পের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। হামাস বলেছে তাদের নেতারা ওই হত্যা চেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। হামলায় কাতারের অন্তত 2 জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে কাতারে হামাস নেতাদের উপর সম্প্রতি ইসরায়েলের চালানো হামলা নিয়ে ফোন আলাপে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প এই হামলার ঘটনায় নেতানিয়াহুর প্রতি নিজের তীব্র হতাশা প্রকাশ করেন। মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করা ছিল অবিবেচনাপ্রসূত পদক্ষেপ। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান, মার্কিন সামরিক বাহিনী থেকে তিনি এই হামলার খবর পান, অথচ ইসরায়েল আগে থেকে কিছুই জানায়নি। এর মাধ্যমে হামলা চালানো হলো এমন এক মিত্র দেশের ভূখণ্ডে যারা গাজায় যুদ্ধ শেষ করতে মধ্যস্থতার চেষ্টা করছে। তবে ট্রাম্পের প্রতিবাদ সত্ত্বেও আবারও হামাস নেতাদের কাতার থেকে বহিষ্কারের হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাথে তিনি কাতারে ইসরায়েলি বাহিনীর হামলার পক্ষেও সাফাই গিয়েছেন। নেতানিয়াহু বলেন, আমেরিকা 9/11-এর হামলার যে ধরনের ব্যবস্থা নিয়েছিল, আমরাও একই ধরনের পদক্ষেপ নিয়েছি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে কানাডা। কাতারে হামাসের নেতাদের উপর হামলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ সাংবাদিকদের একথা বলেছেন। তার এই মন্তব্য ইসরায়েলি সরকারের উপর কানাডার নতুন অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে। আনিতা আনন্দ বলেন, কাতারে ইসরায়েলের এই হামলাকে তার দেশ অগ্রহণযোগ্য বলে মনে করে, বিশেষ করে যেখানে কাতার মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। কানাডার এডমন্টনে অনুষ্ঠিত ক্ষমতাসীন লিবারেল পার্টির বৈঠকের এক ফাঁকে সাংবাদিকেরা আনিতাকে প্রশ্ন করেন, এই ইস্যুতে কানাডা কি ইউরোপীয় কমিশনের পদাঙ্ক অনুসরণ করবে? জবাবে তিনি বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করছি। এর আগে বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ইসরায়েলে সহায়তা বন্ধ এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। গত জানুয়ারিতে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হন কার্নি। এরপর জুলাই মাসে তিনি ঘোষণা করেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তাঁর দেশ। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন তিনি। ইসরায়েলের উপর কানাডাও কোনো রকম নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে কিনা এমন প্রশ্নের জবাবে আনিতা আনন্দ বলেন, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলো পুনর্মূল্যায়নের ধারা বজায় রাখব। কানাডায় মার্ক কার্নির সরকার ইসরায়েল ইস্যুতে কঠোর নীতি গ্রহণ করেছে। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অবশ্য হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের সমর্থক ছিলেন। তবে তিনি কালে ভদ্রে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনাও করতেন। মার্ক কার্নি গত মঙ্গলবার কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানান। তিনি এ হামলাকে সহিংসতার অগ্রহণযোগ্য সম্প্রসারণ বলে আখ্যা দিয়েছেন এবং এটি পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন।
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার এ হামলার একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সানার আল তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল জাউফ প্রদেশের রাজধানী আল হাজুমের সরকারি কম্পাউন্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে অনেকেই আটকে থাকতে পারেন। দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা করছেন এবং হামলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি দাবি করেছে হামলায় সানার দক্ষিণ পশ্চিমের স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল হাজমে স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়। বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি হামলা প্রতিহত করতে তারা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। তিনি দাবি করেন, কিছু ইসরায়েলি বিমান তাদের অস্ত্র ব্যবহার করার আগেই ফিরে যেতে বাধ্য হয়। তিনি বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করে জায়নবাদী আগ্রাসনের মোকাবিলা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী সানা ও আল জাউফে হুথি গোষ্ঠীর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল হুথিদের সামরিক শিবির, সামরিক জনসংযোগ সদর দপ্তর এবং একটি জ্বালানি সংরক্ষণাগার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই আঘাত হানা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের আক্রমণ করবে আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব। যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থী অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার চার্লি কার্ক গুলিতে নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই সহযোগী স্থানীয় সময় বুধবার ইউটাহ অঙ্গরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের সময় গুলিবিদ্ধ হন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে ইসরায়েলের সিংহ হৃদয় বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির ৬ ঘণ্টা পর পর্যন্ত পুলিশ কোনো সন্দেহভাজনের নাম জানতে পারেনি। কাউকে আটকও করা হয়নি বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের বরাত দিয়ে তারা বলছে, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমাদের তদন্ত চলছে। গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন, একজন পার্সন অফ ইন্টারেস্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তিনি ওই ব্যক্তির পরিচয় বা গুলির সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ করেননি। এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে যুক্তরাষ্ট্রের জন্য এক কালো মুহূর্ত বলে অভিহিত করেছেন তিনি। নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডে আমি গভীরভাবে শোকাহত এবং একই সঙ্গে চরম ক্ষুব্ধ। ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, চার্লি ছিলেন সত্য ও স্বাধীনতার প্রতীক, ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। যারা চার্লিকে চিনতেন এবং ভালোবাসতেন তারা সবাই আজ হতবাক ও স্তম্ভিত। চার্লির মৃত্যুর জন্য উগ্র বামপন্থীদের দায়ী করছেন ট্রাম্প। তার ভাষ্যমতে বামদের উস্কানিমূলক বক্তব্য রক্ষণশীল এ কর্মীর মৃত্যুতে ভূমিকা রেখেছে। তিনি বলেন, বহু বছর ধরে উগ্র বামেরা চার্লির মতো অসাধারণ মার্কিনীদের নাৎসি এবং বিশ্বের সবচেয়ে জঘন্যতম নির্বিচার হত্যাকারী ও অপরাধীদের সঙ্গে তুলনা করে আসছে। ট্রাম্প আরও বলেন, আমাদের দেশে এখন যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দেখা যাচ্ছে সেগুলোর পেছনে এসব বক্তব্য সরাসরি দায়ী। এসব এখনই বন্ধ করতে হবে। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন ঘটেছে। ভারতের ওই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি, যা দেশটিকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে হিংস্র আন্দোলনে সরকারের পতন ঘটা তৃতীয় দেশ হচ্ছে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল। কাঠমান্ডু এই দৃশ্য অনেকের কাছে গত বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং 2022 সালে শ্রীলঙ্কার অভ্যুত্থানের সময়কার চিত্র স্মরণ করিয়ে দিয়েছে।
নেপালের সঙ্গে ভারতের প্রায় ১,৭৫০ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে, আর এই সীমান্ত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে। সীমান্তের ওপারের ঘটনা প্রবাহে ভারত গভীর নজর রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে জরুরি বৈঠকও করেছেন। বিশ্লেষকরা বলছেন, যেমনভাবে ২০২২ সালে শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় ভারত অপ্রস্তুত হয়ে পড়েছিল, তেমনি নেপালের এই পরিস্থিতিও তাদের বিস্মিত করেছে। বিশেষ করে অলির দিল্লি সফরের ঠিক এক সপ্তাহ আগে তার পদত্যাগ ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। নেপালের অস্থিরতা ভারতের জন্য উদ্বেগের কারণ দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড নেপালের সীমানার ওপারেই অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো গাঙ্গে সমভূমিতে প্রবেশের পথ সরাসরি নেপালের ভেতর দিয়ে গেছে। অস্থিরতা প্রভাব ফেলছে ভারতের অভ্যন্তরেও, কারণ ভারতে প্রায় ৩৫ লাখ নেপালি বসবাস বা কাজ করেন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ভারত ও চীন উভয়ই নেপালে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা নিয়ে দুই দেশের উপরই নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠছে। অলির উত্তরসূরি কী ধরনের সরকার গঠন করবে তা স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে ভারত এখন খুবই সতর্ক থাকবে। তারা নেপালে বাংলাদেশের মতো পরিস্থিতি চায় না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।